আপনি স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আর সব ধরনের সোশ্যাল অ্যাপের হেভি ইউজার হবেন। আজ একজন যুবক যে লেভেলের ডোপামিন প্রতিদিন পাচ্ছে তার কাজে নামাজ বোরিং লাগে। আপনি যদি শুধু ইসলামিক পোস্টই করেন তাতে আপনার মোবাইল জান্নাতে যাবে, আপনি না। এমন না যে আমি আর আপনি কোনো অন্যায়ভাবে এমন এক যুগে জন্ম নিয়েছি যেখানে পরিবর্তন সম্ভবই না। এসবের পর আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি তা হলো আমরা এখন যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এটা হলো হাইফার ইনফরমেশনের যুগ। এই মুহূর্তে মোবাইল ফোন, স্মার্টফোন, টেকনোলজি সবকিছুই চূড়ায় পৌঁছে গেছে। আর এখন তো এআই আসছে আরো পরবর্তী লেভেলে। আমার মনে হয় এই স্মার্টফোন আর ডিজিটাল ডিভাইসগুলো আমাদের মস্তিষ্ককে এমনভাবে রিওয়ারিং করে ফেলেছে। রিওয়ারিং এর মানে কি জানেন? মস্তিষ্কের ভেতরে যে নিউরাল পথগুলো আছে যেখানে থেকে আমাদের আচরণ তৈরি হয়, আমাদের ব্যবহার, আমাদের অভ্যাস, আমাদের চিন্তা ভাবনা সবই তো ব্রেন থেকেই তৈরি হয়। কিন্তু এই ডিভাইসগুলো অতিরিক্ত ব্যবহার করার কারণে স্ক্রিন টাইম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে মস্তিষ্কের ভেতরে এমন এক বিপজ্জনক রিওয়ারিং হয়ে গেছে যে রিওয়ারিং নিজেই পরিবর্তনকে প্রতিরোধ করে। এটা পরিবর্তনের জন্য সহায়ক নয়, এটা ডিসিপ্লিনের জন্য সহায়ক নয়। এখন আমি সেই 5 বা 6টা কারণ আপনাদের সামনে একে একে তুলে ধরবো। সবচেয়ে প্রথম যে বিষয়টি, আপনারা একেবারেই এই কথাটা শুনেছেন, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। দেখুন, আমরা এখন তাড়াহুড়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সবকিছুতেই আমরা দ্রুত রিওয়ার্ড চাই। কেন এমন হচ্ছে? কারণ এটা অসম্ভব যে আপনি স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আর সব ধরনের সোশ্যাল অ্যাপের হেভি ইউজার হবেন আর ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের অভ্যাস হবেন না। এটা অসম্ভব। কারণ আপনি যখনই একটা পোস্ট দেন তখন আপনার ব্রেনের কিউরিওসিটি সেন্টার অ্যাক্টিভ হয়ে যায়। মস্তিষ্কের ডোপামিনের 7টা সেন্টার আছে। এখন আপনার ব্রেন অপেক্ষা করতে থাকে ডোপামিন কবে আসবে, আমি তো একটা কাজ করেছি, তার রেজাল্ট কবে পাবো। আগের প্রজন্মে কি হতো জানেন? তারা একটা ইনপুট দিত আর আউটপুট আসতে সময় লাগতো। তাদের মস্তিষ্ক এই বিষয়টার সাথে অভ্যস্ত ছিল যে ফল পেতে সময় লাগবে। কিন্তু আজকের প্রজন্ম, আমাদের সহ সবাই আমরা সেই ধৈর্যটা হারিয়ে ফেলেছি। আমরা চাই তাৎক্ষণিক ফলাফল। সবাই আগে চাই লাইক আসুক, হার্ট আসুক, রিয়েকশন আসুক, ফলো আসুক, মেসেজের রিপ্লাই আসুক। আর এখন তো দেখুন হোয়াটসঅ্যাপ পর্যন্ত এত গভীরে গিয়ে মেসেজের ইনফো দেখানো শুরু করেছে। একটা টিক, তারপর ডাবল টিক, তারপর ডাবল ব্লু টিক, তারপর ইনফোতে গেলে দেখা যায় কে কখন মেসেজ দেখেছে, কে কখন রিয়েকশন দিয়েছে। এইসব কিছু দেখে আমাদের ভিতরে তাড়াহুড়োর একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। এর ফলাফল কি হচ্ছে জানেন? আমরা এখন দোয়ার ক্ষেত্রেও হতাশ হয়ে পড়ি, কারণ দোয়ার মধ্যেও আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের অভ্যাস নিয়ে এসেছি। আমাদের মনে হয় দোয়া করলাম, তার সঙ্গে সঙ্গেই কেন কবুল হলো না, এখনই কেন রেজাল্ট আসছে না। আমরা এমনভাবে ভাবি যেন এইমাত্র আমি দোয়া করলাম, হে আল্লাহ একটা মার্সিডিজ দাও, আর এখনই গ্যারেজে গিয়ে দেখবো মার্সিডিজ দাঁড়িয়ে আছে। দেখুন, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর মানসিকতা। সত্য কথা বলতে পরিবর্তন বোরিং। আমি একদম খোলাখুলি বলছি, ডিসিপ্লিন বোরিং। আর এখান থেকেই আমি দ্বিতীয় পয়েন্টে আসছি। আমাদের প্রজন্ম এখন অতিরিক্ত মাত্রায় অ্যাথেন্টিক নির্ভর হয়ে গেছে। স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম সবকিছুই অ্যাথেন্টিক্সের উপর দাঁড়িয়ে আছে। ফিল্টার, তারপরে 8K 4K হাই ডেফিনেশনের ভিডিও আর ছবি। আপনি এত হাই কোয়ালিটির জিনিস দেখছেন আর আপনার ব্রেন এত দ্রুত সেই ইনফরমেশন প্রসেসও করছে, অ্যানালাইজও করছে, রং বদলাচ্ছে, কালার বদলাচ্ছে, হাই ডেফিনেশনের ভিজুয়াল আসছে। ফলে কি হয়েছে? আমরা এখন এমন অভ্যাসে পৌঁছে গেছি যে যতক্ষণ কোনো কিছুর মধ্যে চাকচিক্য না থাকবে, গ্ল্যামার না থাকবে, অ্যাথেন্টিক না থাকবে, ততক্ষণ আমরা সেটা ফলো করবোই না, তার কথা শুনবো না। যে মানুষটা দেখতে সুন্দর না তার কথা আমরা শুনতে চাই না, যে মানুষটা স্টাইল করে আসে না তার কথা আমরা শুনতে চাই না। এই মানসিকতাটাই আবার নিজেই পরিবর্তনকে রেজিস্ট করে। কারণ পরিবর্তন অ্যাথেন্টিক ভাবে সুন্দর হয়, ডিসিপ্লিন অ্যাথেন্টিক ভাবে আকর্ষণীয় নয়। একটু নিজেকে প্রশ্ন করে দেখুন, আজ একজন যুবক যে লেভেলের ডোপামিন প্রতিদিন পাচ্ছে তার কাজে নামাজ বোরিং লাগে। সত্যি কথা, খুব বোরিং লাগে। কারণ তার ব্রেনের রিওয়ার্ডিং এমন ভাবেই হয়ে গেছে, রিওয়ার্ড চাই দ্রুত। সবকিছুর প্রশ্ন একটাই, এর রেজাল্ট কি, এর লাভ কি? তৃতীয় যে বিষয়টা, আমাদের ব্রেন এমনভাবে রিওয়ার্ড হয়ে গেছে যে আমাদের প্রজন্ম এখন পোস্ট করাকেই প্রসেস মনে করে। এর পেছনে পুরো সায়েন্স আছে। দেখুন, আপনি এখানে কিছু ছবি তুললেন, কিছু স্লাইডের ছবি নিলেন, কিছু শিখলেন, শিখে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন। এতে নিজে থেকে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা তখনই যখন শেখাটা অ্যাকশনে যাচ্ছে না, যখন লার্নিং অ্যাকশনে রূপ নিচ্ছে না, বরং সরাসরি পোস্টে চলে যাচ্ছে। তখন আপনার ব্রেন আপনাকে ট্রিক করে কিভাবে? ব্রেনের ভেতর যে অ্যাচিভমেন্ট ডোপামিন সেন্টার আছে সেখান থেকে ডোপামিন রিলিজ হয়। ব্রেন আপনাকে এই ফিলিং দেয় তুমি তোমার লক্ষ্য অর্জন করে ফেলেছো, আর সে আপনাকে ভুল বোঝায় যেন তোমার কাজ শেষ। যেমন আপনি এই কনফারেন্সে এলেন, আমার একটা কথা তুলে নিলেন, আবু সাআদের একটা লাইন নিলেন, তাহাবাইয়ের একটা কথা নিলেন, পোস্ট করে দিলেন, আর সঙ্গে সঙ্গেই আপনার ব্রেন আপনাকে বলে দেয় ব্যাস তোমার কাজ হয়ে গেছে।
ব্রেইন আপনাকে ট্রিক করবে, বলবে ব্যাস তুমি তো শিখে ফেলেছো, এতটুকুই, কাজ শেষ। একজন সাহেব খুব সুন্দর একটা কথা বলেছিলেন, আপনি যদি শুধু ইসলামিক পোস্টই করেন তাতে আপনার মোবাইল জান্নাতে যাবে, আপনি না। জান্নাতে যেতে হলে আপনাকে আমল করতে হবে। দেখুন, আমাদের পোস্ট করার অভ্যাস অনেক বেশি হয়ে গেছে, কিন্তু গভীর চিন্তা নেই, তাফাক্কুর নেই, তাদাব্বুর নেই, গভীর ভাবনা নেই। তাদাক্কুর মানে কি? একটা বিষয়কে বারবার স্মরণ করা, বারবার রিপিট করা, বারবার অনুশীলন করা। এগুলোই তো এমন টেকনিক যেগুলোর মাধ্যমে শেখা জিনিস আমলে পরিণত হয়। কিন্তু আমাদের প্রজন্ম এই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। আমরা ভাবি সবকিছু পোস্ট করে দিলেই আমার কাজ শেষ। চতুর্থ কারণ, শর্ট টার্ম মেমোরি। আমাদের ব্রেনের ভেতরে একটা অংশ আছে যার নাম হিপোক্যাম্পাস। এটা হলো ব্রেনের লাইব্রেরিয়ান। এর কাজ কি? যখন খুব দ্রুত গতিতে নতুন নতুন ইনফরমেশন আসতে থাকে তখন সে বাধ্য হয় পুরনো ইনফরমেশন বের করে দিতে, বিশেষ করে যে ইনফরমেশনগুলো ভারী বা কঠিন। এটাই ব্রেনের কাজের নিয়ম। যেটা কঠিন বা গভীর, ব্রেন সেটাকে বাদ দিয়ে দেয়, আর যেটা সহজ সেটাকে নিজের ভেতরে ঢুকিয়ে নেয়। এখন দেখুন, আমি আর আপনি আজ অনেক কথা শুনবো, নোটও বানাবো, রাতে বিছানায় শুয়ে 100টার মতো রিলস দেখবো। আপনার হিপোক্যাম্পাস রিলসকে সাদরে গ্রহণ করবে, আর কনফারেন্সে যে কথাগুলো শুনেছিলেন সব বের করে দেবে। সেই কথাগুলো কখনো লং টার্ম মেমোরিতে যাবে না, কখনোই আপনার অবচেতনের অর্থাৎ লাশুআরের অংশ হবে না। কারণ আমাদের অবচেতনে 8 থেকে 10 ঘন্টার স্ক্রিন টাইম আগেই জায়গা করে নিয়েছে। ব্রেন অটোমেটিকভাবে সেটাকেই প্রাধান্য দেবে। আপনি যতই শিখুন না কেন, এখান থেকে একদম হতাশ হয়ে যাবেন না। আমি সমাধানের দিকেও আসবো, এই মুহূর্তে শুধু সমস্যা ঝুলিয়েই দিচ্ছি, সমস্যা জানা জরুরি। এখন দেখুন, সমাধানটা এই কথার মধ্যেই লুকানো। সমাধান খুবই স্পষ্ট। আপনি যখন কিছু শিখবেন সেটা নোট করে নেবেন, তারপর সেটার উপর ভাববেন, আল্লাহ তাআলার কাছে সেই বিষয় দোয়া করবেন, আর একদম সঙ্গে সঙ্গে রিলস দেখা শুরু করবেন না। সাথে সাথে এই জম্বি স্ক্রোলিং এ ঢুকে যাবেন না, কারণ এই জম্বি স্ক্রোলিং এ আপনি যা নতুন শিখেছেন সব ডিলিট হয়ে যাবে, নতুন ডাটা ঢুকিয়ে দেবেন। একটু নিজেই ভাবুন, আমাদের ব্রেইনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। আপনি কিভাবে একসাথে এত ভিন্ন ভিন্ন জিনিস স্টোর করবেন? শেষ পর্যন্ত কিছুই আর মনে থাকে না। এই কারণেই আমাদের স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হচ্ছে। আমাদের প্রজন্মের সমস্যা হলো আমরা জিনিস মনে রাখতে পারি না। পঞ্চম কারণ, ইনসেনসিটিভিটি অর্থাৎ মানসিক অবসতা। আমরা এখন একটা অবশ প্রজন্মে পরিণত হয়েছি। কেন? কারণ এই যে অ্যালগোরিদমগুলো, এগুলো ভীষণ বিপজ্জনক। স্ন্যাপচ্যাট, টিকটক, আমাদের কাছে তো স্ন্যাপচ্যাট আর টিকটক সবচেয়ে নোংরা, সবচেয়ে ক্ষতিকর অ্যাপ। কারণ আপনি এগুলো ইনস্টল করলেই প্রথম ভিডিওটা নোংরা আসে, কিছু না খুঁজেই। ফেসবুক বা অন্য প্ল্যাটফর্মে আপনি যদি নোংরা ভিডিও দেখেন তাহলে ধীরে ধীরে সেগুলো আসতে শুরু করে, কিন্তু স্ন্যাপচ্যাট আর টিকটকের মতো শুরুতেই নোংরামি দিয়ে শুরু হয় না। টিকটকের অ্যালগরিদম আপনি যতই ঠিক করার চেষ্টা করুন না কেন, নোংরামি আরো বেশি আসবেই। এখন দেখুন, আমাদের চোখের সামনে একটার পর একটা ভয়ঙ্কর পোস্ট আসছে। গাঁজা, শিশুদের কান্না হচ্ছে, মানুষ মরছে, রক্ত ঝরছে। তারপর হঠাৎ তাহা ভাইয়ের কোনো রিমাইন্ডার চলে আসে। তারপর আবার চাহত ফাতে আলী খানের কোনো মজার ভিডিও, তারপর কোনো একটা মিম, তারপর আবার হঠাৎ তাহা ভাইয়ের রিমাইন্ডার, তারপর আবার কোনো ফানি হিউমার্স পোস্ট, তারপর আবার গাঁজা। এইভাবে আমি আর আপনি ধীরে ধীরে নাম অর্থাৎ অনুভূতিহীন হয়ে যাচ্ছি। এই রক্ত, এই সহিংসতা, এই সব কিছু দেখে আমাদের ব্রেন শিখে নিচ্ছে। শেষ পর্যন্ত সবই তো সুগার আর মেলা। দিনের শেষটা হবে কোনো হাসি তামাশা চাহত ফাতে আলী খানের ভিডিওতে, ঠিক আছে? তাই এই অ্যালগোরিদম থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আর সর্বশেষে যে বিষয়টি আমি আপনাদের সামনে রাখতে চাই, আর 6 নম্বর কারণ, হোয়াটএভারিজম। আমাদের প্রজন্ম হোয়াটএভারিজমের শিকার। হোয়াটএভারিজম কি? এটা একটা লজিক্যাল ফ্যালাসি, এক ধরনের ভুল যুক্তি। আমাদের ব্রেইন এমনভাবে হার্ডওয়ার্ড হয়ে গেছে যে কোনো কথাই আমলে আনার আগে আমরা প্রশ্ন করি, হোয়াট অ্যাবাউট এটা, হোয়াট অ্যাবাউট ওটা। আমি আপনাদের একটা উদাহরণ দিই। সোশ্যাল মিডিয়াতে আমরা খুব বেশি মতামত দিই। আমরা একটা হাই অ্যাফিনিয়েটেড প্রজন্ম, স্ট্যাটাস দেই, মতামত দেই, কমেন্ট করি, সব কিছুতেই সমালোচনা করার অভ্যাস হয়ে গেছে। হোয়াটএভারিজম বের করার অভ্যাস হয়ে গেছে। যেমন ধরুন, আমি কোনো ইউনিভার্সিটিতে গিয়ে সিস্টারদের সামনে একটা সাধারণ হাদিস বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী নামাজ পড়ে, রোজা রাখে, হজ করার সামর্থ্য হলে হজ করে, জাকাত দেয় এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতে যাবে। এই কথায় আনুগত্য শব্দটা বলতেই হোয়াটএভারিজম শুরু হয়ে যাবে। হোয়াট অ্যাবাউট দেম, হোয়াট অ্যাবাউট দেয়ার বিহেভিয়ার, হোয়াট অ্যাবাউট দিস, হোয়াট অ্যাবাউট দ্যাট। এইভাবে পুরুষদের ব্যাপারে কোনো কথা এলেও, নারীর অধিকার নিয়ে কোনো হাদিস এলেই হোয়াটএভারিজম শুরু হয়ে যায়। কিন্তু সাহাবারা এমন ছিলেন না। তারা হাদিস শুনতেন আর সঙ্গে সঙ্গে আমল করতেন। অন্যজন কি করছে সেটা তার কাছে মুখ্য ছিল না। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন আপনার দায়িত্ব সম্পর্কে, আপনার ফরজ সম্পর্কে। অন্যদের হক আদায় হলো কিনা সেই প্রশ্ন অন্যদের কাছে করা হবে। আপনার স্বামী আপনাকে হক দেয়নি, এটা আলাদা বিষয়। আমি এটা বলছি না যে মানুষ কখনো স্ট্যান্ড নেবে না। জীবন
জীবন সবসময় কম্প্রোমাইজ করে কাটাবে তা নয়, যেখানে দরকার সেখানে স্ট্যান্ডও নিতে হবে। কিন্তু শুরুটাই যদি হয় হোয়াটএভারিজম দিয়ে, রিজেকশন দিয়ে, তাহলে আপনি নিজেই হক কথা প্রত্যাখ্যান করছেন। একটু ভাবুন, আজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে থাকতেন আর কোনো কথা বলতেন, আমরা কি তখন তা বলতাম না? আমরা কি তখন বলতাম হোয়াট অ্যাবাউট এটা, হোয়াট অ্যাবাউট ওটা, তারপর কি হবে, এরপর কি হবে? আমরা কি তখন অজুহাত খুঁজতাম না? এই যে 6টা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, অ্যাথেন্টিক্স, আমরা শুধু চাকচিক্য অবস্থা হয়ে গেছি, শুধু বাহ্যিক সৌন্দর্যে অবস্থা হয়ে গেছি। আর বাই দ্য ওয়ে, এই অ্যাথেন্টিক্সের কারণেই আজ বিয়ে দেরিতে হচ্ছে, এই অ্যাথেন্টিক্সের কারণেই পরিবার ভেঙে যাচ্ছে। কেন বিয়ে দেরি হচ্ছে? কারণ টাকা নেই। বলুন তো, একজন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যুবকের 30 লাখ টাকা কোথায় থেকে আনবে? পাকিস্তানে একটা সাধারণ বিয়েই 30 লাখ টাকা। আর এলিট বিয়ের কথা তো বাদই দিলাম, 1 কোটি, 1.25 কোটি, 1.5 কোটি ইত্যাদি। একটা অনুষ্ঠানের জন্য এই টাকা সে কোথায় থেকে আনবে? তারপর আবার অ্যানিভার্সারি, বার্থডে, সেখানেও ডেকোরেশন, অ্যাথেন্টিক্স, এই সবই চাপ। এই কারণগুলোর পর তৃতীয় বিষয় ছিল পোস্টিং ইজ প্রোগ্রেস, মানে শুধু পোস্ট করলেই আমরা ভাবি কাজ শেষ, আমরা বুঝি নেই, ব্যাস আমার কাজ শেষ। ব্রেন আমাদের ট্রিক করে মনে করিয়ে দেয় যেন একটা বড় অর্জন হয়ে গেছে। 4 নম্বর, শর্ট টার্ম মেমোরি লস, হিপোক্যাম্পাস। আপনি কিছু শুনলেন, তারপর গিয়ে 100টা রিলস দেখলেন, সব শেষ, গন ওভার, কোনো পরিবর্তন হলো না, সব আগের জায়গায় ফিরে গেল। 5 নম্বর, নামনেস, ইনসেনসিটিভিটি, অ্যালগোরিদম। চাহাত ফাতে আলী খান, তারপর গাজা, তারপর রিমাইন্ডার, তারপরে আবার ওটা, তারপরে আবার গাজা, তারপরে আবার রিমাইন্ডার, অদ্ভুত এক চক্র। আর শেষ কারণ হোয়াটএভারিজম, হোয়াট অ্যাবাউট এটা, হোয়াট অ্যাবাউট ওটা। আল্লাহ তাআলা সূরা কাফে বলেছেন, নিশ্চয় মানুষ খুব ঝগড়াটে, মানুষ খুব বেশি বিতর্ক প্রবণ। আজ আমরা একটা তর্কপ্রিয় প্রজন্মে পরিণত হয়েছি। আপনি জানেন সাহাবাদের ব্রেন ওয়ারিং কেমন ছিল? তারা ছিল আদেশ মানার জন্য হার্ড ওয়ার্ড টু অবে, আর আমরা হার্ড ওয়ার্ড হয়েছি তর্ক করতে, সবকিছু নিয়ে প্রশ্ন তুলতে। কিন্তু তবুও হতাশ হয়ে যাবেন না, আল্লাহ মানুষের ভেতরে অসাধারণ পরিমাণে সম্ভাবনা রেখেছেন, পরিবর্তিত হওয়ার সম্ভাবনা। এটা এমন না যে আমি আর আপনি কোনো অন্যায়ভাবে এমন এক যুগে জন্ম নিয়েছি যেখানে পরিবর্তন সম্ভবই না। এটা এমন না যে ফিতনা এত বেশি যে কিছুই করা যাবে না। আল্লাহ তাআলা সবসময় একটা ব্যালেন্স সৃষ্টি করেন। ফিতনা যদি বড় হয়, নেকিও অনেক বড়। আপনি কি মনে করেন মন্দ যদি বড় হয়, ভালোও বড় হয়? আমি আপনাদের একটা উদাহরণ দেই। আমার